হ্যালো এভরিওয়ান, আমি স্বর্ণাঙ্ক অ্যান্ড ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। তো আজকে আমাদের সাথে আছে একজন ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার। শুধু ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার বলে ভুল হবে, কারণ সিনেমা বানানো শুরুর আগে তিনি অন্য ধরনের কন্টেন্ট বানাতেন। এখন বঙ্গাই সিনেমা এনারা যে ধরনের কন্টেন্ট বানান, ঠিক সেই ধরনের কন্টেন্ট। তো সব কিছু নিয়েই আজকে কথা হবে। তো প্রথমেই আমি তোমার কাছে জিজ্ঞেস করব যে সবাই যে কথাটা জিজ্ঞেস করে, কেমন আছো, কেমন চলছে সব কিছু। কেমন আছি বলতে ভালোই আছি, এবং একটু নার্ভাস আছি বিকজ এখন লাইফে আপাতত ক্যাটারাক্ট চলছে। তো ক্যাটারাক্টের থ্রুতেই বা ক্যাটারাক্টের জন্যই নার্ভাসনেসও চলছে। তো হ্যাঁ। আচ্ছা, বেশ দারুণ ব্যাপার। তো তোমার কি প্রথমেই মানে ছোট থেকেই কি সিনেমা দেখার প্রতি খুব ঝোঁক বেশি ছিল, নাকি বড় হওয়ার পর সিনেমা দেখার ঝোঁক বেশি এবং সিনেমা মেকিংয়ের প্রতি ঝোঁকটা বেড়েছে? আম, ছোটবেলা থেকে সিনেমা বলতে ছোটবেলাতে বেঙ্গলি ফিল্মস অনেক দেখেছি, বেঙ্গলি ফিল্মস, হিন্দি ফিল্মস এবং হিন্দি ডাবড ফিল্মস অনেক দেখেছি। তখন ওয়ার্ল্ড সিনেমার সাথে অতটা প্রচলন বা তখন এখানে অতটা প্রচলন ছিল না, এবং অতটা প্রচলিত পরিচিতি আমি পাইনি ওয়ার্ল্ড সিনেমার সঙ্গে, মানে অন্যান্য ইন্ডাস্ট্রিয়াল ফিল্মের সাথে। জাস্ট এই তিন চারটে ইন্ডাস্ট্রি ফিল্ম আমি দেখতাম। সেই সময় বাড়ির সামনে একটা সিনেমা হল ছিল, তো সেখানে গিয়েও সিনেমা দেখতাম। বিশেষ করে বেঙ্গলি ফিল্মস এবং হিন্দি সিনেমাই বেশি দেখতাম। আর টিভিতে তো সেই হিন্দি ডাবড ফিল্ম ওগুলোই দেখতাম। বাট 2016-17 সালে যখন ইন্টারনেট এরাটা আস্তে আস্তে গ্রুম করা স্টার্ট করে, তখন গিয়ে ওয়ার্ল্ড সিনেমার সাথে হালকা হালকা করে পরিচিতি পাওয়া শুরু করি। আমার একটা বন্ধু ছিল রাকেশ, যার একটা কম্পিউটার ছিল, তো সেখানে সে সমস্ত অরিজিনাল মুভিগুলো হচ্ছে ডাউনলোড করতো, লাইক তেলেগু, তামিল, মালায়ালাম এবং স্প্যানিশ, কোরিয়ান, ফ্রেঞ্চ, এই সমস্ত হলিউডের কিছু কিছু মুভি ডাউনলোড করতো। তো উইকেন্ডে ওখানে গিয়ে ওর সাথে সবাই মিলে 3-4 জন একটা গ্রুপ ছিল আমাদের, তো ওখানে গিয়ে আমরা মুভি দেখতাম। তো তারপর থেকে বুঝতে পারি যে হ্যাঁ, অ্যাকচুয়াল সিনেমা বা অ্যাবসোলিউট অ্যাবসোলিউট সিনেমা কাকে বলে। এবং আমি 3 থেকে 4টে সিনেমার নাম এখানে মানে বলবোই, বিকজ ওই 3-4টে সিনেমা যদি আমি না দেখতাম তাহলে আমি বুঝতে পারতাম না যে মানে অ্যাকচুয়াল সিনেমা কাকে বলে, এবং আমি ওই ইন্সপিরেশনটা পেতাম না। সেটা হচ্ছে ডেভিড ফিঞ্চারের গন গার্ল, আর এটা হচ্ছে আলফ্রেড হিচককের বার্ডস, এবং তার সাথে সাথে তারই আরেকটা মুভি সাইকো, এবং তারপর মিস্টার শ্যামালানের দ্য সিক্সথ সেন্স। এই 3-4টে মুভি দেখার পরে মানে আমি খুবই ইন্সপায়ার্ড, এবং তারপর ওখান থেকে শুরু করে 2022 সালে তো আমার 12 টেনের মাধ্যমে আমার যাত্রাপথ শুরু হয়, এবং এখন বর্তমানে চলছে। হ্যাঁ, অবশ্যই ইন্সপিরেশন তো আমাদের সকলের, মানে প্রত্যেকটা কাজের প্রতি, কাজের প্রতি ঝোঁক বাড়ানোর প্রতি এটা খুব দারুণভাবে কাজ করে। তো অবশ্যই আমিও নিজের এই চ্যানেলটা বা এই ধরনের কাজ তৈরির আগে ইন্সপায়ার্ড অনেকের থেকে আছি। যাই হোক, ওগুলো পরে আর একদিন কথা হবে। তো এবার তোমাকে যেটা জিজ্ঞেস করব সেটা হলো, আমি তোমার যে কাজগুলো রয়েছে, রোস্টিং ভিডিও যদি বাদ দিই বা এই ধরনের কন্টেন্ট বাদ দিই, তাহলে তোমার যদি ফিল্ম মেকিংয়ের কথা বলি, তো তোমার প্রথম কাজ ছিল হচ্ছে 12টা 10, মানে 12টা 10 AM সম্ভবত ছিল ওটা। তো এইটা ছিল একটা সাইকোলজিক্যাল থ্রিলার শর্ট ফিল্ম। তো এই ধরনের, মানে এই সিনেমাটার কাজ তোমার মাথায় কি করে আসে, আর এই যে ভাবনাটা ছিল এটা সিনেমার মাধ্যমে দেখানোটা তোমার কতটা সফল হয়েছে, মানে তুমি যে সিনেমাটা বানিয়েছো সেই ব্যাপারে তোমার গল্পটা তোমার সিনেমার মাধ্যমে দেখানোটা কতটা সফল হয়েছে বলে তোমার মনে হয়? কাজের কথা ইন দ্য সেন্স যে তখন আমি অ্যাকচুয়ালি যেই পিরিয়ডে এটা বানানো শুরু করে 12-10 2022 সালের কথা, তো তখন আমি অ্যাকচুয়ালি র ফাইল বলে একটা বড় একটা ফিচার ফিল্মের ওপর কাজ করছিলাম। বাট কোন একটা কারণে সেটা সেলভ হয়ে যায়, এবং তারপর ভাবি যে মানে তখন মাথায় আসে ঠিকই তো, মানে শুটটা যেহেতু করছি এত বড় ফিল্মের কাজ না করে একটা ছোটখাটো কাজ দিয়েই শুরু করি, মানে একদম ছোট ছোট পাই এগোই। তো তখন ওই 12-10-এ মাথায় একটা আইডিয়া আসে, একটা নর্মাল স্টোরি যেটাকে আমি একটু ইউনিক ওয়েতে দেখানোর ট্রাই করেছিলাম। ভালো ইকুইপমেন্ট অত কিছু ছিল না, নর্মাল একটা ফোন দিয়ে শুরু করেছিলাম। পোকো X1 ছিল ফোনটা, আমার একটা ফ্রেন্ডেরই ফোন ছিল, তো সেটা দিয়ে আমি শুট করেছিলাম। এবং তারপর হ্যাঁ, ওই ফিল্মটা সাফল্য বলতে ওই ফিল্মটা হ্যাঁ অনেকে পছন্দ করেছিল ওই ফিল্মটা ওই সময় দাঁড়িয়ে। এবং আমার একটু ওপেন এন্ডেড প্লট ভালো লাগে, তো আমি ভাবি ওই ফিল্মটার উপর কাজ করেছিলাম যাতে লাস্টের এন্ডটা দেখে যাতে একটু লোকেদের মাথায় প্রশ্ন আসে যে কি হলো না হলো। তো ওটা আমি করতেও সফল হয়েছিলাম, এবং অনেকেরা এটাকে প্রেস করেছিল, এবং হ্যাঁ অনেক অ্যাওয়ার্ডসও পেয়েছিলাম ওটার জন্য। তো এটা হচ্ছে ব্যাপার, মানে এভাবেই আমার যাত্রাপথ মানে 12-10-এর মাধ্যমে শুরু। এবং হ্যাঁ, সফলতা বলতে হ্যাঁ এটাতে আমি খুবই খুশি যে ওটা না হলে আজকে হয়তো এই জায়গাতে মানে এরকম জায়গায় গ্রুম করতে পারতাম না। 12টা 10 সিনেমাটা অনেকগুলো অ্যাওয়ার্ডও পেয়েছে, কংগ্রাচুলেশনস ফর দ্যাট। ধন্যবাদ তার জন্য। থ্যাংক ইউ। তো তোমার এই সিনেমাটার যে সাফল্যটা হয়েছিল সেই সময়, যে এই সাফল্যটা তুমি পেয়েছিলে, তো সেটার অনুভূতিটা কতটা দারুণ ছিল সেটা যদি একটু দর্শকদের বলতে।
আম, অনুভূতি বলতে খুবই ভালো একটা অনুভূতি ছিল, বিকজ ম্যাক্সিমাম অ্যাওয়ার্ডস ছিল ওগুলো বেস্ট ডাইরেক্টর এবং বেস্ট স্টোরি এর। তো তার জন্য আমি খুবই খুশি ছিলাম, বিকজ ওটা পুরোটা একটা বেশিরভাগ মোবাইল শর্ট ফিল্মের ওদিকেই এটা আমি পাঠিয়েছিলাম। তো মোবাইল শর্ট ফিল্মের ওখান থেকেই অনেক পেয়েছিল অ্যাওয়ার্ডস। তো আমি খুবই খুশি ছিলাম, কারণ প্রথম স্টেপেই আমি যে পাবো অ্যাওয়ার্ড ভাবি না, অ্যাওয়ার্ডের জন্য বানাইও নি। তো স্টিল এটা পেয়ে গেল, আমি খুবই খুশি হয়েছিলাম ওটার জন্য। এবং আহ, হ্যাঁ মানে একটা, অনেকে বলেছিল যে ফোন দিয়ে ফিল্ম হয় না, ফিল্ম মেকিং হয় না, বাট এটাই যে তারা বুঝতে পেরেছিল যে সবকিছু সম্ভব। আচ্ছা, একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে তুমি তো প্রথমে যে বললাম শুরুতে ইন্ট্রোডাকশনটা বঙ্গাই বা সিনেমা আমরা যেরকম ধরনের কন্টেন্ট বানিয়ে থাকি সেরকম কন্টেন্ট বানাতে, তো তোমার সেই অবস্থার পরে শর্ট ফিল্ম বানানোর যে ইচ্ছেটা সেটা কি করে এলো? হ্যাঁ, আমি রোস্টিং ভিডিও বা ওই সমস্ত ভিডিও বানাতাম, তারপর আমি ফট করে জনরা জেনরা আমি শিফট করি। তার মেন রিজন বলতে যেই সময় আমি এটা শুরু করেছিলাম বা যেই সময় এই জিনিসগুলো হয়েছিল, সেই সময়টা অনেকে এটাই বানাতো এবং তার জন্য ট্রেন্ডে গা ভাসিয়ে আমিও বানানো শুরু করে দিই। কাইন্ডা ইনফ্লুয়েন্স টাইপেরও বলা যেতে পারে, বিকজ ওই সময় এই জিনিসগুলো বেশি চলছিল। এবং আমি জানি না কেন, আমারও হয়তোবা ওই জিনিসটা দেখে বেশ আমি ইনফ্লুয়েন্স হয়ে যাই এবং তারপরেই আমি ওটা বানানো শুরু করি। এবং কাইন্ড অফ একটা ছোটখাটো অডিয়েন্স বেসও তৈরি হয়ে গেছিল। বাট তারপরে একটা মোমেন্টে গিয়ে মনে হয় যে না, এটা অ্যাকচুয়াল আমার করার মানে এটা অ্যাকচুয়াল আমার মোটিভ না। এখানে আমার লক্ষ্যটা আরো বেশি বড়। তারপর আমি একটা একটা ডিপ্রেশনের ফেজও ছিল ওই টাইমে। আমি আমি ওই ডাউনফল ফেজটাকে অনেক ধন্যবাদ জানাই, বিকজ ওই ডাউনফল ফেজটা যদি না আসতো তাহলে হয়তো বা আমি ফিল্ম মেকিং বা এই সমস্ত জিনিস নিয়ে এগোতে পারতাম না। এবং ওই ডিপ্রেশন ফেজে আমি প্রচুর ফিল্ম দেখি, ফিল্ম স্টাডি করি, অনেক ফিল্ম দেখি আমি। তার মধ্যে একটা ফিল্মের নাম তো আমি বলবোই এখানে, সেটা হচ্ছে হ্যাং জুনের আই গেস ফিল্মটার নাম ফরগটেন। খুবই মাত্র একটা ফিল্ম ছিল এবং ওই ফিল্মটা দেখেছি, আরো অনেক ফিল্ম দেখেছি, বাট ওই ফিল্মটা আমি বেশি হাইলাইট করলাম বিকজ ওই ফিল্মটা আমাকে দাগ কেটেছিল আমার মনের মধ্যে। যে হ্যাঁ মানে যেভাবে ওই সময় আমার ওই 3-4টে ফিল্ম তুমি এই সময় ফরগটেন, তারপরে গিয়ে আমি ওটা পুরোটা শিফট করে দেন 12-10 এর মাধ্যমে এন্ট্রি করি। হ্যাঁ, অবশ্যই অনুপ্রাণিত এবং নিজের ইচ্ছা শক্তি এই ধরনের ব্যাপারগুলো যদি দারুণভাবে কাজ করে তাহলে তো অবশ্যই একটা দারুণ রকম ব্যাপার সৃষ্টি হয় মনের মধ্যে এবং প্রচুর কাজ করার ইচ্ছেও তৈরি হয়। তো অবশ্যই সব কিছুই সম্ভব। বিরাট সিনেমাটা যে তোমার ছিল সেটা কি তুমি কোনো সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত ছিলে নাকি পুরো ফিকশনাল গল্প একদম ছিল পুরোটা? আম, বিরাজ পুরোপুরি ফিকশনাল কাজ, পুরোপুরি ফিকশনালি কাজ। মানে এটা কোনো রিয়েল লাইফ বেস ইনসিডেন্টের ওপর, মানে রিয়েল লাইফ ইনসিডেন্টের ওপর এটা বেস করে বানানো হয়নি, পুরোটাই ফিকশনাল কাজ ছিল। এবং বিরাজ থেকে মনে পড়লে এটা আমার লাইফের বা আমার আপাতত যে কেরিয়ার চলছে সেই কেরিয়ারের সব থেকে বিলো অ্যাভারেজ ওয়ার্কের মধ্যে পড়ে, বিকজ এটার যে মেকিং ছিল, মেকিং এও অনেক সমস্যা ছিল, অনেক সিনস পরবর্তীতে পাইনি। আরো অনেক টিম নিয়ে অনেক অনেক জিনিসপত্র হয়েছিল ওটা নিয়ে, আমি এটা মনে করতে চাই না। ওটা এখন একটা ওটিটি প্ল্যাটফর্মে রয়েছে ফোনফ্লিক্সে। বাট স্টিল মানে আমি ওই ফিল্মটা আমার কাছে একদমই মানে ওটা আমার, আমি যেভাবে চেয়েছিলাম সেভাবে আমার এক্সপেকটেশনটাকে ফুলফিল করতে পারিনি। এবং আমি ওই ফিল্মটাকে আমি অ্যাজ এ খারাপ চোখেও দেখছি না যে হ্যাঁ বিলো অ্যাভারেজ মানে, কিন্তু ওই ফিল্মটার মাধ্যমে, বিকজ আমি ওই ফিল্মটার মাধ্যমে নেক্সট যে ফিল্মে কি কি ত্রুটি গুলো হতে পারে বা কি কি ঠিক করা যেতে পারে সেগুলো আমি বুঝতে শিখেছি। তো সেটা সেটা আমার বেশ মানে মজাদার ব্যাপারটা ছিল এবং বেশ আমাকে হেল্পও করেছিল, হেল্পফুল ছিল বেশ। বিরাট সিনেমার শুটিংটা তুমি কতটা কষ্টসাধ্য করে বানিয়েছিলে? কারণ আমরা জানি যে যারা ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার আছে তাদের যে কোনো ধরনের কাজ করার জন্য পদে পদে সমস্যা হয়। প্রি প্রোডাকশনের ক্ষেত্রে বিভিন্ন ধরনের টেকনিক্যাল সমস্যা বা জিনিসপত্র পাওয়ার ক্ষেত্রে সমস্যা বা আরও অনেক ধরনের সমস্যা আছে সেগুলো। তো এই সমস্যাগুলো কি করে কাটিয়ে উঠেছে সেটি, মানে সেই ব্যাপারগুলো যদি একটু দর্শকদের সাথে শেয়ার করতে। বিরাজ সিনেমার শুটিং, বিরাজ সিনেমার শুটিং বলতে আমি এখানে বিরাজ সিনেমা, বিরাজ শুধু সিনেমা না, আমি নর্মালি নিজের যেই সিনেমা সিনেমা যেগুলো আমি করেছি বা ইন্ডিপেন্ডেন্ট যে ফিল্ম মেকিং রয়েছে সেটা নিয়েই বলছি যে খুবই একটা টাফ জব, বিশেষ করে লাইটিং হোক বা প্রি প্রোডাকশন ওয়ার্কটা খুবই মানে টাফ থাকে একটা ইন্ডিপেন্ডেন্ট ওয়ার্কের ক্ষেত্রে। বিকজ প্রি প্রোডাকশন এমন একটা জিনিস না যেটা যদি তুমি ঠিক মতো না করো তাহলে তুমি যখন ফিল্মটাকে ফিল্মিং করছো লাইক শুটিং করছো তখন খুবই প্রবলেম হতে পারে। পোস্ট প্রোডাকশনটা সেটাকে আরো এনহ্যান্স করে, বাট পোস্ট প্রোডাকশনের জন্য তোমার প্রি প্রোডাকশন ভালো হওয়া খুবই দরকার, যেটা আমাদের ফিল্মে আমি করেছিলাম। যতই এটা ইন্ডিপেন্ডেন্ট ওয়ার্ক হোক না কেন, আমি যথাযথ এখানে প্রি প্রোডাকশনে কাজ করেছিলাম, স্ক্রিপ্টিংও অনেক কাজ করেছিলাম এটাতে। এবং আমি সব ফিল্মে স্ক্রিপ্টিং এ কাজ করি, মানে অনেক বেশি টাইম নিয়েই কাজ করি, এই জন্য আমার চ্যানেলে অনেক দেরিতে দেরিতে ভিডিও আসে।
বা ফিল্ম আসে। এবং তাছাড়াও হ্যাঁ, ওয়ার্কশপও করেছিলাম নিজের অ্যাক্টরসদের সাথে। এবং লাইটিং এর ব্যাপারটা নিয়ে বেশি একটু মানে সমস্যা হয়, বিকজ আমার এটা কোনো নর্মাল, আমার জেনরাটা একটু আলাদা টাইপের জেনরা, তো সেখানে লাইটিংটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে এই সমস্ত ফিল্মের ক্ষেত্রে। তো সেই জিনিসগুলো আমি মাথার মধ্যে রেখেছিলাম এবং সেই জিনিসগুলো আমি ট্রাই করেছিলাম অনেক ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস মানে অ্যাপ্লাই করার। এবং তাছাড়া আরো ক্রিউ মেম্বার্স এর ব্যাপার রয়েছে, আহ, তোমার ভালো আর্ট ডিরেকশন, ওই ব্যাপারটা তো এখন এখানে তো ওভাবে তো ফুটিয়ে তুলতে পারবো না, বা যতটা সম্ভব নিজের মেম্বারদের সাথে বা টিম মেম্বারদের সাথে কথা বলেই ফুটিয়ে তুলতে হয়। বিকজ একটু জোগাড় ব্যাপারও থাকে নিজের ফিল্মের ক্ষেত্রে, জোগাড় বা রুমের ব্যাপার অনেক কিছু ম্যানেজ করতে থাকে বা অ্যাডজাস্ট করতে থাকে। সেই ব্যাপারগুলো তো ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকিং এ রয়েছেই অনেক জিনিস। এবং ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকিং এ ওই মানে মানে এই ব্যাপারটা না খুবই মানে, এখানে তো তোমার শিডিউলও থাকে এরকম যে তুমি এই টাইমের থেকে এই টাইমের মধ্যে শেষ করতে হবে, এরকম না যে তুমি পরের মাসে শুরু করলে একটা ডেট ফাইনাল করলে, এরকম না। তোমাকে দেওয়া আছে এই টাইমের মধ্যে, এটার থেকে এটার মধ্যে করা, এটার মধ্যেই শেষ করতে হবে। তারপরে যদি হয়ে যায় দেন আবার কবে কার ডেটস হবে বা না হবে, বিকজ ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম কিন্তু সবাই তো মানে সবাই যে একদম ফুল টাইম কাজ এরকম না, পার্ট টাইমে সবাই কাজ করে। তারপর এটা যদি ঠিকঠাক হয় দেন তারা ফুল টাইমে ওই প্যাশন বা ওই ইন্টারেস্টটা বাড়ে। তো খুবই টাফ জব ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকিং করা। তো এটাই এটাই আমার বলার। আচ্ছা, বাহ, এটা যথেষ্টই দারুণ, রিয়েলি গ্রেট ডিসিস। তো আমি যদি এখন তোমাকে জিজ্ঞাসা করি যে বর্তমানে বাংলাতে যে সমস্ত ফিল্ম মেকার, আমি ডাইরেক্টরের কথা বলছি, তারা এখন যারা কাজ করছেন, তোমার মানে তুমি তাদের কাকে তোমার নিজের আইডল মনে করো? তুমি কাকে দেখে মনে করো যে আমি আরও ভালো কাজ এরকম করতে পারবো, আরও দারুণ কাজ করতে পারবো? কাকে দেখে এই সাহসটা আরও বেশি করে পাও? আইডল ঠিক না, মানে হ্যাঁ আমার পছন্দের বেশ কিছু ডাইরেক্টরস রয়েছে আমার এই বাংলা বেঙ্গলি ফিল্ম ইন্ডাস্ট্রির মধ্যে। বেঙ্গলি ফিল্ম ইন্ডাস্ট্রির মধ্যে আমার দেবায়ন দা, sorry, দেবালয় দার কাজ খুব ভালো লাগে। সরি, আমি দেবায়ন, এটা সরি ফর দ্যাট, নামটা ভুল বলার জন্য। দেবালয় দার আমার কাজ খুব ভালো লাগে, বিশেষ করে তার ড্রাকুলা স্যার এবং ইন্দুবালার ভাতের হোটেল, তারপর বাদামি হায়নার কবলে খুবই ভালো লেগেছে এই এই দু তিনটে ফিল্ম। একটা তো সিরিজ আই গেস ছিল, ইন্দুবালার ভাতের হোটেল। এবং তারপর আমার কৌশিক গাঙ্গুলি স্যারের ফিল্ম খুব ভালো লাগে। তারপর অনির্বাণ ভট্টাচার্য খুব ভালো ডাইরেক্টর, মানে উনি একটা তো ফেনোমেনাল, বা তার সাথে সাথে উনি খুব ভালো ডাইরেক্টর। ইভেন রিসেন্ট একটা মুভি এখন বেরোলো না, বেলাইন বলে একটা মুভি বেরোলো সৌমিকদার। তো সৌমিক রয় চৌধুরী, তো ওনার তো কাজ আমি দেখিনি, আমি চারিদিকে শুনছি অনেক সুন্দর হয়েছে মুভিটা। আমি ওনার সাথে কথা বলেছিলাম এটা নিয়ে, বিকজ এখানে আমার রিলিজ করেন তার জন্য দেখতে পাইনি আমি। বাট যা বুঝছি প্যারালাল ইউনিভার্সের একটা কনসেপ্ট, তো আই গেস ওই ফিল্মটা দেখার পরে আমি সৌমিকদার নামও এখানে আমি বলতে পারবো। বাট এখন যেহেতু বলতে পারছি না বিকজ আমি তার ফিল্ম দেখেনি, তো তা না দেখে তো আর বলতে পারিনি। বাট হ্যাঁ, আই গেস উনি আমার লিস্টে থাকবেন যখন আমি ওনার এই ফিল্মটি দেখবো। আই হোপ সো। তোমার বাংলা ছাড়া হিন্দি, তামিল, তেলেগু, মালায়ালাম বা কানাডা, এই ইন্ডাস্ট্রিগুলোতে কার কাজ পছন্দের বেশি মনে হয়? বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি ছাড়া হ্যাঁ আমার সাউথের কাজ বেশ ভালো লাগে। আমি শুধু মাস কমার্শিয়াল কাজ কথা বলছি না, আমি অনেক এখানে আর্ট ফিল্ম দেখি, খুব ভালো লাগে। তার মধ্যে আমি এখানে কানাডা ফিল্ম ইন্ডাস্ট্রি এর একজনের কথা বলবো, পাওয়ান কুমার, খুবই ভালো একজন ডাইরেক্টর। তার একটা কাজ দেখেছিলাম লুসিয়া, আমি ওটাকে মানে ইন্ডিয়ান ইনসেপশন বলতেই পারি। খুবই একটা সুন্দর একটা মুভি ছিল, লুসিড ড্রিমের ওপর। খুবই সুন্দর একটা মুভি ছিল এবং আনপ্রেডিক্টেবল মুভি। আমার আনপ্রেডিক্টেবল মুভি খুব ভালো লাগে। বুঝবে বুঝবে তুমি এটা, বিকজ আমার জেনরাটাও কাইন্ড অফ ওরকমই। তো পাওয়ান কুমারের কাজ ভালো লাগে। আর মালায়ালামের মধ্যে আমার জিতু জোসেফের কাজ খুব ভালো লাগে, তো দৃশ্যম বা নেরু যে মুভিটা ছিল খুবই ভালো। আর পৃথ্বীরাজ সুকুমারনও খুব ভালো ডাইরেক্টর, তো ওনার কাজও খুব ভালো লাগে আমার। আর তামিলের মধ্যে তো অনেকে রয়েছে, কার্তিক সুবিরাজের কাজ খুবই ভালো লাগে আমার। আর লোকেশ কানাগরাজ, বাপরে উনি তো মানে আলাদা লেভেলের একটা মানে ডাইরেক্টর, খুবই ভালো লাগে। আর তেলেগুর মধ্যে ওরকম কোনো স্পেসিফিক অত নেই, বাট সন্দীপ রেড্ডি ভাঙ্গাও, তো উনি তো তেলেগু অরিজিন থেকে মানে বিলং করে, তো ওনার কাজও খুব ভালো লাগে। রাজামৌলির কাজও ভালো লাগে, ভালো লাগে ওনার ওনার কাজও ভালো লাগে। উনি যে স্পেসে কাজ করেন বা যে জেনাতে কাজ করেন, ভালো কাজ করেন। আর হিন্দির মধ্যে অনেকে রয়েছে, শ্রীরাম রাঘবনের কাজ খুব ভালো লাগে, অনুরাগ কাশ্যপের কাজ খুব ভালো লাগে। রাজকুমার হিরানির কাজ তো মানে উনি তো মানে আমার মতে গোট, উনি ওই ইন্ডাস্ট্রি খুবই ভালো কাজ করেন। আর চুপ মুভি ডাইরেক্টর নাম ভুলে গেলাম, আই গেস আর কে বালা ছিল কি, আমি সরি, আমি নামটা আমি অ্যাকচুয়ালি মনে পড়ছে না, একদমই আমি এক্সট্রিমলি সরি, নামটা মনে পড়ছে না আমার। তো ওনার কাছেও খুব ভালো লাগে। ওনার
হ্যাঁ, ওনার আরো একটা মুভিও আগের বছর রিলিজ করেছিল, ওটা খুব ভালো ছিল। অভিষেক বচ্চন ছিল ওই মুভিতে, না অভিষেক বচ্চন তো না, অমিতাভ বচ্চন, ঠিক মনে পড়ছে না আমার নামটা, মানে মুভিটার নামটা, বাট হ্যাঁ, ওনার কাজ খুব ভালো লাগে। আর তাছাড়াও আরো অনেকেই রয়েছে, অনুরাগ কাশ্যপের নাম তো বললাম, আরো অনেক ডাইরেক্টর রয়েছে যাদের কাজ ভালো লাগে, এই মুহূর্তে মনে পড়ছে না, এটা হচ্ছে মেন, বাট হ্যাঁ এরকম রয়েছে অনেকে। ভাসান্ত বালার কাজ খুব ভালো লাগে, ওনার কাজও খুব ভালো লাগে আমার। তোমার কাজগুলো যেই রকম জনরার হয়ে থাকে, মানে ধরো সাইকোলজিক্যাল থ্রিলার বা ডার্ক থ্রিলার, এই ধরনের যে জনরার কাজগুলো, সেগুলো কোরিয়া বা জাপানিজ এই ধরনের কাজ মানে জায়গায় কিন্তু প্রচুর হয়ে থাকে। বা আমি যদি এশিয়ার মধ্যে বলি, এই ধরনের জায়গাগুলোতে কাজ খুব বেশি হয়। তো তুমি এই দেশগুলোর যে কাজগুলো হয় সেই কাজগুলো থেকে কতটা বেশি অনুপ্রাণিত তোমার সিনেমা যে বানাও সেই ক্ষেত্রে? আম, হ্যাঁ, মানে কোরিয়ান বা জাপানিজ জাপানিজ থ্রিলার বা হ্যাঁ মানে এশিয়ান থ্রিলার গুলো একটু আলাদা লেভেলেরই হয়, এটা আমি মানে এটা আই গেস যারা দেখে ওয়ার্ল্ড সিনেমার সাথে যাদের পরিস্থিতি রয়েছে তারা বুঝবে, বিকজ হলিউড বা বাইরের একদম মানে অন্য মহাদেশের, মানে এশিয়া বাদ দিয়ে অন্য মহাদেশের যে সমস্ত তোমার ইন্ডাস্ট্রি গুলো রয়েছে তাদের থেকে এশিয়ান থ্রিলার গুলো একটু ইউনিক এবং স্টাইলিশ হয়, বেশ স্টাইলিশ হয়। এটা আমি মানে আমি কোরিয়ান থ্রিলার বা জাপানিজ থ্রিলার বা ইন্দোনেশিয়ান যে থ্রিলার গুলো, ইন্দোনেশিয়া গুলো বেসিক্যালি ওটা সার্ভাইভাল থ্রিলার বেশি ভালো বানায়, তো মানে খুবই ভালো এবং স্টাইলিশ হয় এবং নিজেরই একটা আলাদা মানে ব্যাপার থাকে ওটার মধ্যে। মানে ওরাও ভালো বানায় অবশ্যই, মানে হলিউডের হোক বা বাকি যারা রয়েছে ওরাও খুবই ভালো বানায়, বাট এই কোরিয়ান এবং জাপানিজ থ্রিলার বা মানে এশিয়ান যে থ্রিলার গুলো রয়েছে না, খুবই ভালো একটা মানে টাচ থাকে ওদের মধ্যে, খুবই সুন্দর। এবং কোরিয়ান মুভি তো আমি বললামই তোমার, ওই যে ফরগটেন মুভিটা মারাত্মক মুভি ছিল ওটা। তারপর আর কি কি মুভি ছিল কোরিয়ানের মধ্যে, আই স দ্য ডেভিল, খুবই ভালো ভালো মুভি ছিল এগুলো, মানে এই মুভিগুলো তো মানে লেভেলের একটা মুভি বলা যায়। তারপর হচ্ছে মেমোরিজ অফ দ্য মার্ডার, আরো অনেক মুভি রয়েছে কোরিয়ানের মধ্যে। আর জাপানিজও খুব ভালো ভালো মুভি রয়েছে। আই গেস দ্য কল জাপানিজ মুভি না, কল কোরিয়ান না, ওটা আই গেস কোরিয়ান মুভি, ঠিক আমার মনে পড়ছে না। দ্য কল মুভিটাও খুব ভালো মুভি, ওটা আই গেস কোরিয়ানই মুভি, জাপানিজ না। জাপানিজের জাপানি মুভির মধ্যে ওখানে একটা মুভি আমি একটা অ্যানিমে দেখেছিলাম প্যাপ্রিকা বলে, ওটা ওটা আমি শুনেছিলাম নোলান হচ্ছে ইনসেপশন ওখান থেকে বেস করে বানানো, তো ওইটাও খুব সুন্দর একটা অ্যানিমে ছিল। হ্যাঁ, তো এটাই।